জন্মদিন এই ছোট্ট একটি শব্দকে কেন্দ্র করে লুকিয়ে আছে কত আবেগ, একের প্রতি অন্যের কত ভালোবাসা, অভিযোগ, অনুযোগ, প্রেম, প্রীতি, অনেক কিছু। আমরা নিজেদের জন্মদিনে যেমন কোথাও আনন্দে মেতে উঠি, তেমনি অন্যের জন্মদিন পালনেও আমাদের অন্তর গভীরভাবে সুখ অনুভব করে। ক্যালেন্ডারের পাতায় সবার জন্যই একটা বিশেষ দিন, বলা যেতে পারে এই জন্মদিন অনিবার্যভাবেই নির্ধারিত হয়ে আছে। তেমনি করেই 21শে ভাদ্র সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বেঁচে থাকলে আজ তার 87 বছর বয়সে পৌঁছবার কথা ছিল। স্বপ্ন 21শে ভাদ্র কবিতা দিয়েই আমরা কাথি প্রভাত কুমার কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে তার জন্মদিনে তার প্রতি সামান্য সম্মাননা ও স্মরণ অনুষ্ঠানের সূচনা করলাম। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, কবিতা ও সুনীল একেবারেই আন্তরিকভাবে সম্পৃক্ত। তারা কিছুতেই একে অপরের থেকে আলাদা নয়। তাই কবি সুনীল ও সুনীলের কবিতা একেবারেই সমান্তরাল। তারা পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছে বহুকাল ধরে। এই প্রসঙ্গেই কবিতার সুখ দুঃখ নামক একটি লেখার কিছু অংশ উল্লেখ করার লোভ আমি কিছুতেই সামলাতে পারছি না। একটি মেয়ের জন্যই যার কবিতা রচনার শুরু, সে কেন কবিতা রচনার উন্মত্ততায় সেই মেয়েটিকেই পরিত্যাগ করে? কবিতা কি নারীর চেয়েও বেশি কিছু দিতে পারে? এবং একথাও ঠিক, বহু পুরুষ ও রমণী পরস্পরকে নিবিড়ভাবে পায়, কিন্তু তারা কবিতার তোয়াক্কা করে না। তবে কেন একদল অভিশপ্ত প্রাণী, যাদের কবি বলা হয়, এই সব টুকরো রচনার জন্য নিজেদের বহুভাবে বঞ্চিত করে? কবিতার জন্য অনেক আত্মত্যাগ স্বীকার করতে হয়, এ কথা কিছুতেই অস্বীকার করা যাবে না। কবিতার জন্য নিজেকে প্রস্তুত করে নিতে হয়, বড় কঠোর সেই প্রস্তুতি পর্ব। এখানে বলা যেতেই পারে, বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী সাহিত্যিক ব্যক্তিত্ব সুনীল গঙ্গোপাধ্যায়। এ বিষয়ে খুব একটা দ্বিমত থাকা উচিত নয় বলে আমি মনে করি। কবি হিসেবে তিনি যেভাবে 5-এর দশকের বাংলা কবিতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তেমনি 6-এর দশক থেকে সমান তালে লিখেছেন গল্প উপন্যাস। এই সংক্ষিপ্ত পরিসরে সাহিত্যিক সুনীলকে পূর্ণাঙ্গভাবে ধরা যায় না, তা একেবারেই অসম্ভব বলা হয়। আমরা এখানে বৃথা সে চেষ্টাও করছি না। এখানে আমরা মূলত ধরতে চাইছি কবি সুনীলকে, তাও আবার কবি সুনীলের সর্বতোমুখী পরিচয় নয়। কবিতা বিষয়েই নানান সময়ে তিনি বেশ কিছু কবিতা লিখেছিলেন। এখানে আমরা মূলত সেই সব কবিতার কয়েকটি তুলে ধরার চেষ্টা করছি মাত্র। এবার আমরা শুনে নেব সুনীলের কবিতা বিষয়ক কিছু কবিতা। নমস্কার। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা লেখার চেয়ে কবিতা লিখবো এই ভাবনা আরো প্রিয় লাগে। ভোর থেকে টুকটাক কাজ সারি, যেন ঘর ফাঁকা করে সময়ে সুগন্ধ দিয়ে তৈরি হতে হবে। দরজায় পাহারা দেবে নিস্তব্ধতা, আকাশকে দিতে হবে নারীর উরুর মসৃণতা। তারপর লেখা। হীরক দুতির মতো টেবিল আচ্ছন্ন করে বসে থাকে কালো রং কবিতার খাতা। আমি শীষ দিই সিগারেট ঠোঁটে, দেশলাই খুঁজি, মনে ফুরফুরে হাওয়া। এবার কবিতা, একটি নতুন কবিতা। তবু আমি কিছুই লিখি না। কলম গড়িয়ে যায়, ঝুপ করে শুয়ে পড়ি। প্রিয় চোখে দেখি সাদা দেওয়ালকে। কবিতার সুখ স্বপ্ন গাঢ় হয়ে আসে। মনে মনে বলি, লিখব।
লিখবো, এত ব্যস্ততা কিসের? কেউ লেখা চাইলে বলি হ্যাঁ হ্যাঁ ভাই, কাল দেবো কাল দেবো। কাল ছোটে পরশু, তরশু, কিংবা পরবর্তী সোমবারের দিকে। কেউ কেউ বাঁকা সুরে বলে ওঠে, আজকাল গল্প উপন্যাস এত লিখছেন, কবিতা লেখার আর সময়ই পান না বুঝি না? উত্তর না দিয়ে আমি জনান্তুকে মুখ মুচকে হাসি। ফাঁকা ঘরে জানালার ও পারে দূর নীলাকাশ থেকে প্রিয়তম হাওয়া না লেখা কবিতাগুলি আমায় সর্বাঙ্গ জড়িয়ে আদর করে চলে যায়, ঘুরে ফিরে আসে। না হয়ে ওঠার চেয়ে আধো ফোঁটা ওরা খুনসুটি খুব ভালোবাসে। নমস্কার। স্বপ্ন, 21শে ভাদ্র। কোন দিকে আমি চিৎকার করলুম। অমনি ভিড়ের ভিতরে একটা মোহর এসে ছিটকে পড়ল। তৎক্ষণাৎ নৈরিত পাত দিয়ে 7 দিকে 7টা রাস্তা খুলে গেল, এবং জ্যোৎস্নায় বড় চিত্তহারী সেই পথগুলি, এবং জ্যোৎস্নায় ভিড়ের প্রতিটি টুকরো শত শত হুইসেল বাজিয়ে ছুটে গেল ব্যক্তিগত পথে পথে। কোন দিকে আমি তীব্র ধাবমান। কয়েকটি কলার চেপে হেঁকে উঠি। কি করে জানলেন এইটা ঠিক পথ নাকি যে কোনো রাস্তায়? তাদের উত্তর, পথ ও রাস্তার মধ্যে বহু ভেদ আছে ইডিয়েট। পথ কিংবা রাস্তা, আমি কোনটায় নামবো বহু ভেবে শেষটায় পথেই নামলুম। কেননা পথিক এই সুদূর শব্দটি বড়ই রোমাঞ্চকর। তার বদলে রাস্তার লোকটা পর মুহূর্তেই হায় কয়েক শত প্রেমিক ও কবিদের স্তুতি উপমার ভয়ঙ্কর নেকড়েগুলি ছিঁড়ে চুষে খেয়ে ফেলল আমার শরীর, রক্ত, চোখের মনি। নমস্কার। শুধু কবিতার জন্য, সুনীল গঙ্গোপাধ্যায়। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা, ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। নমস্কার। এবার কবিতা লিখি, সুনীল গঙ্গোপাধ্যায়। এবার কবিতা লিখে আমি একটা রাজপ্রাসাদ বানাবো। এবার কবিতা লিখে আমি চাই পন্টিয়াক গাড়ি। এবার কবিতা লিখে আমি ঠিক রাষ্ট্রপতি না হলেও ত্রিপাদ ভূমির জন্য রাখবো পা উঁচিয়ে। মেষপালকের গানে এ পৃথিবী বহুদিন ঋণী। কবিতা লিখেছি আমি চাই স্কচ, সাদা ঘোড়া, নির্ভেজাল ঘৃত্যে পক্ক মুরগির 2 ঠ্যাং শুধু, বাকি মাংস নয়। কবিতা লিখেছি তাই আমার সহস্রকৃত দাসী চাই, অথবা একটি নারী অগোপন যাকে আমি প্রকাশ্যে রাস্তায় জানু ধরে দয়া চাইতে পারি। লেভেল ক্রসিংয়ে আমি দাঁড়ালেই শুনতে চাই তৌপধ্বনি। এবার কবিতা লিখে আমি আর দাবি ছাড়ব না। নেরিকুত্তা হয়ে আমি পায়ের ধুলোর থেকে গড়াগড়ি দিয়ে আসি। হাড় থেকে রক্ত নিংড়ে এখনো দাঁড়িয়ে আছি, ভিক্ষে চেয়ে মানুষের চোখ থেকে মনুষ্যত্ব খুলে। কপালের জ্বর, থুতু, শ্লেষা থেকে কবিতার জন্য উঠে এসে মাতাল চণ্ডাল হয়ে নিজেকে পুড়িয়ে ফের ছাই হয়ে উঠে এসে আমার একলা ঘরে অসহায়তার মতো হা হা স্বর থেকে উঠে এসে কবিতা লেখার সব প্রতিশোধ নিতে দাঁড়িয়েছি।
সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা মূর্তিমতী। শুয়ে আছে বিছানায়, সামনে উন্মুক্ত নীল খাতা, উপুর শরীর সেই রমণীর, খাটের বাইরে পা দুখানি, পিঠে তার ভিজে চুল এবং সমুদ্রের দুটি ঢেউ, ছায়াময় ঘরে যেন কিসের সুগন্ধ, জানালার রৌদ্র যেন জলকণা, দূরে নীল নক্ষত্রের দেশ। কি লেখে সে কবিতা, না কবিতা রচনা করে তাকে? সে বড় অস্থির, তার চোখে বড় বেশি অশ্রু আছে, পাশ ফেরা মুখখানি এখন স্তব্ধতা মূর্তিমতী। শাড়ির অমনোযোগে কোমরের নগ্ন বারান্দায় একটি পাহাড়ি দৃশ্য, সবুজ সতেজ উপত্যকা, কেন বা নদীও নয়, অথবা সে অপার্থিবা বুঝি। কি লেখে সে কবিতা, না কবিতা রচনা করে তাকে? নগরে হঠাৎ বৃষ্টি, বৃষ্টিতে দুপুর ভেসে যায়। সে দেখেনি, সে শোনেনি কোনো শব্দ, যেন এক দ্বীপ যেখানে হলুদ বর্ণ রক্তিমকে নিমন্ত্রণে ডাকে, অথবা সে জলকন্যা। দু বাহুতে হীরকের আঁশ ক্রমশ উজ্জ্বল হয়, আঙুলে কলম চিত্রার্পিত। কি লেখে সে কবিতা, না কবিতা রচনা করে তাকে? নীরার জন্য কবিতার ভূমিকা। এই কবিতার জন্য আর কেউ নেই, শুধু তুমি নীরা। এ কবিতা মধ্যরাত্রে তোমার নিভৃত মুখ লক্ষ্য করে ঘুমের ভিতরে তুমি আচমকা জেগে উঠে টিপয়ের থেকে জল খেতে গিয়ে জিভ কামড়ে এক মুহূর্ত ভাববে কে তোমার কথা মনে করছে এত রাত্রে। তখন আমার এই কবিতার প্রতিটি লাইন, শব্দ, অক্ষর, কমা, ড্যাশ, রেপ ও রয়ের ফুটকি সমেত ছুটে যাচ্ছে তোমার দিকে। তোমার আধো ঘুমন্ত নরম মুখের চারপাশে এলোমেলো চুলে ও বিছানায় আমার নিঃশ্বাসের মতো নিঃশব্দ এই শব্দগুলি এই কবিতার প্রত্যেকটি অক্ষর গুণিনের বাণের মতো শুধু তোমার জন্য। এরা শুধু তোমাকে বিদ্ধ করতে জানে। তুমি ভয় পেও না, তুমি ঘুমাও। আমি বহু দূরে আছি, আমার ভয়ঙ্কর হাত তোমাকে ছোঁবে না। এই মধ্যরাত্রে আমার অসম্ভব জেগে ওঠা উষ্ণতা, তীব্র আকাঙ্ক্ষা ও চাপা আর্তরব তোমাকে ভয় দেখাবে না। তোমার সম্পূর্ণ আবেগ শুধু মোমবাতির আলোর মতো ভদ্রহীন শব্দ ও অক্ষরের কবিতায়। তোমার শিহরের কাছে যাবে এরা, তোমাকে চুম্বন করলে তুমি টের পাবে না। এরা তোমার সঙ্গে সারা রাত শুয়ে থাকবে এক বিছানায়, তুমি জেগে উঠবে না। সকালবেলা তোমার পায়ের কাছে মরা প্রজাপতির মতো এরা লুটোবে। এদের আত্মা মিশিয়ে থাকবে তোমার শরীরের প্রতিটি রন্ধ্রে চিরজীবনের মতো। বহুদিন পর তোমার সঙ্গে দেখা হলে ঝর্ণার জলের মতো হেসে উঠবে কিছুই না জেনে। নীরা, আমি তোমার অমন সুন্দর মুখে বাঁকা টিপের দিকে চেয়ে থাকব। আমি অন্য কথা বলার সময় তোমার প্রস্ফুটিত মুখখানি আদর করব মনে মনে। ঘরভর্তি লোকের মধ্যেও আমি তোমার দিকে নিজস্ব চোখে তাকাবো। তুমি জানতে পারবে না তোমার সম্পূর্ণ শরীরে মিশে আছে আমার একটি অতি ব্যক্তিগত কবিতার প্রতিটি শব্দের আত্মা।